আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবনে মাসুদ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সন্তোষ, টাঙ্গাইল। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে আমরা এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেমন আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, সমীকরণ ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায়ের প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদির তালিকা তৈরি করা বর্ণনা করতে পারবো এবং লেনদেনের সমর্থনের প্রয়োজনীয় দলিলাদি যথাভাবে প্রস্তুত করতে পারবো। এখন আমরা দেখি লেনদেন কি। লেনদেন মূলত কোনো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। যখন একটা ঘটনাকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো তখন এটা লেনদেন হবে। যেমন একটা ঘটনা হলো একজন ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলো, এটা কি একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়, কারণ এটার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। যেমন আরেকটি ঘটনা, ধরো তোমার ব্যবসায়ের একজন ম্যানেজার সে ইন্তেকাল করেছে বা মারা গিয়েছে, এটাও একটি ঘটনা, কিন্তু এটার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই, ব্যবসায়ের কোনো লাভ বা ক্ষতি হয়নি, এই কারণে এটা লেনদেন হবে না। কিন্তু যদি তুমি কোনো পণ্য বা সেবা ক্রয় করো বা বিক্রয় করো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, তখন এটা লেনদেন হবে। যেমন বলা আছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। যেমন আমরা আগের উদাহরণগুলো দেখেছি, যদি আর্থিক অবস্থার সম্পর্ক না থাকে বা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না করে, তাহলে এটা লেনদেন হবে না। লেনদেন সাধারণত দুই ধরনের, যথা বাহ্যিক লেনদেন লেনদেন সাধারণত দুই ধরনের, এক হচ্ছে বাহ্যিক লেনদেন, দুই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক বলতে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে বাহিরের সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যে সম্পর্ক, এই ধরনের লেনদেন। আর অভ্যন্তরীণ হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ভিতরে যে শ্রমিক বা কর্মচারীর যে মজুরি, বেতন বা তোমার ক্রয় বিক্রয়, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এখন লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা জানি লেনদেনের 7টি বৈশিষ্ট্য আছে। এগুলোর মধ্যে যদি বৈশিষ্ট্যের যদি লেনদেনের সাথে মিলে তাহলে আমাদের লেনদেন হবে, বা ঘটনার সাথে যদি মিলে আমাদের লেনদেন হবে। আর যদি ঘটনাগুলোর সাথে আমাদের এই বৈশিষ্ট্যগুলো না মিলে তাহলে লেনদেন হবে না। প্রথমে আমাদের দেয়া আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যে কোনো ঘটনাকে তুমি যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তাহলে লেনদেন হবে। যেমন 5,000 টাকা বেতন প্রদান, বেতন প্রদানের সাথে আমরা 5,000 টাকা বলতে পারতেছি যে 5,000 টাকা আমরা বেতন প্রদান করছি, এই কারণে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যেমন আগের উদাহরণটা আমরা বলি যে তোমার প্রতিষ্ঠানের ম্যানেজার সে মারা গিয়েছে, এটার সাথে তোমার অর্থের অঙ্কের কোনো সম্পর্ক নেই, এই কারণে এটা লেনদেন হবে না। আর্থিক অবস্থার পরিবর্তন, অবশ্যই তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, নগদ বাড়তে হবে বা ব্যাংক বাড়তে হবে বা মালিকানা সত্ত্ব বাড়তে হবে, যে কোনো একটা পরিবর্তন হতেই হবে। দ্বৈত সত্তা মানে দুইজন পক্ষ থাকতে হবে, একজন সুবিধা দিবে, একজন সুবিধা নেবে। যদি পক্ষ দুইটি না থাকে তাহলে লেনদেন হবে না। স্বয়ংসম্পন্ন ও স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেনের স্বয়ংসম্পন্ন বা স্বতন্ত্র থাকতে হবে, মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন বাকিতে পণ্য ক্রয়, পণ্য ক্রয় 5,000 টাকা, এটা একটি লেনদেন। কিন্তু আমরা যখন নগদে টাকা পরিশোধ করব তখন আবার আরেকটি লেনদেন হবে। পাওনাদারকে নগদে পরিশোধ। দেখো
একটা লেনদেন থেকে আমরা দুইটা লেনদেন পেলাম। একটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, এটাও একটি স্বতন্ত্র লেনদেন, ধরি এটা 1 তারিখ আর এটা ধরি 5 তারিখ। তাহলে পাওনাদারকে নগদে পরিশোধ, এটাও আরেকটি লেনদেন। এই কারণে বলা হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে। এবার দেখি আমরা দৃশ্যমানতা। এবার দেখি দৃশ্যমানতা। অবশ্যই লেনদেন দুই প্রকার হতে পারে, দৃশ্যমান, অদৃশ্যমান। দৃশ্যমান যেমন চেয়ার, টেবিল, আমাদের যে আসবাবপত্রগুলো আছে এগুলো হচ্ছে দৃশ্যমান। এবং অদৃশ্যমান কি, যেমন সুনাম, ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম, এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান সম্পদ, যার মাধ্যমে যেমন আমরা ধরতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলার সবগুলারই নিজস্ব একটা সুনাম আছে, অবশ্যই সুনাম থাকতে হবে। ঐতিহাসিক ঘটনা, কোনো ঘটনা ঐতিহাসিক পূর্বে হয়েছিল, যেমন আমরা আলমারি ক্রয় করেছিলাম, আসবাবপত্র ক্রয় করেছিলাম, বা ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা মেশিনারি ক্রয় করেছিলাম, এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এখন আমরা শেষ দিকে এসেছি যে আমাদের হিসাব সমীকরণ আমরা জানি A = L প্লাস ও E। এ হচ্ছে আমাদের অ্যাসেট মানে সম্পদ, এল হচ্ছে এল সমান হচ্ছে লাইবিলিটিস। মানে দায়। দায় বলতে তোমার কাছে মানে ব্যবসায়ের কাছে মালিক বাদে অন্য যে আরেকটা পক্ষ আছে, তুমি ব্যাংক থেকে ঋণ নিতে পারো, বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারো বা ধার নিতে পারো, এগুলো হচ্ছে দায়, এগুলো তোমাকে পরিশোধ করতে হবে অবশ্যই। আর OE বা ই হচ্ছে ইকুইটি, মালিকানা সত্ত্ব। মানে ব্যবসায় প্রতিষ্ঠানের উপর মালিক যে টাকাটা পাবে বা যে টাকা মালিক দাবি করতে পারবে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর আমরা জানি যে লেনদেন হতে হলে এই 7টি বৈশিষ্ট্য লাগবে, তার মধ্যে আমাদের এই বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, যে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণ A = L প্লাস OE। এবার আমরা দেখি হিসাব সমীকরণ কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মোট সম্পদ। এইবার মোট সম্পদ বলতে আমাদের চলতি সম্পদ হতে পারে, স্থায়ী সম্পদ হতে পারে, বা অলিক সম্পদ হতে পারে। মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান হতে হবে। মোট সম্পদ মানে সম্পদ আমরা প্রকাশ করি এ দিয়ে, তাহলে এ সমান হবে কি, মালিকানা সত্ত্ব প্রকাশ করি আমরা ও ই দিয়ে, এবং বহির্দায় মানে লাইবিলিটি এল দ্বারা প্রকাশ করি। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। যেমন আবারও আমরা বলি যে A = L প্লাস OE। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, আর এইটার উপরেই নির্ভর করে আমাদের বাকি কাজগুলো। এখন তুমি মনে করো তোমার প্রতিষ্ঠানের সম্পদ আছে 5,000 টাকা, আর তোমার দায় যোগ মালিকানা সত্ত্ব আছে 4,000 টাকা, তাহলে কখনোই এটা হবে না। তোমার দায় এবং সম্পদ সমান হতে হবে। দায় আর সম্পদ সমান না হলে তোমার প্রতিষ্ঠানে বা তোমার হিসাবে কোনো ভুল আছে। দেখো আমরা তারপরে দেখি। এখন হিসাব সমীকরণ আমরা দেখলাম A = L প্লাস OE। A = L প্লাস OE, এটা ছিল আমাদের মূল হিসাব সমীকরণ। এইটার উপরে ডিপেন্ড করে আমরা আরেকটি পেয়েছি বর্ধিত হিসাব সমীকরণ। A = L প্লাস C মানে ক্যাপিটাল, D মানে ড্রয়িংস উত্তোলন, আর প্লাস হচ্ছে আর রেভিনিউ মানে আয়, মাইনাস ই মানে এক্সপেন্স তোমার খরচ বা ব্যয়। যেমন আমাদের বলা আছে সম্পদ সমান দায় যোগ মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় বিয়োগ খরচ। এইটাই আমাদের বর্ধিত হিসাব সমীকরণ। আর যখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে তখন আমাদের মালিক অবশ্যই বিনিয়োগ করবে বা আয় হবে। যদি মালিক বিনিয়োগ না করে বা আয় না হয় তাহলে কখনোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে না।
আর মালিকানা সত্ত্ব তখনই কমবে যখন মালিক উত্তোলন করবে। মালিক উত্তোলন করবে, উত্তোলন করা মানে মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার নিজের টাকা নিয়ে গেছে। এখন যদি ধরো মালিক 50,000 টাকা মূলধন দিয়েছিল, এখন বছর শেষে সে 5,000 টাকা উত্তোলন করেছে, তাহলে বছর শেষে যেয়ে তার মূলধন থাকবে 45,000 টাকা। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রথম মূলধন ছিল 50,000 এবং শেষে 5,000 টাকা উত্তোলন করার ফলে আমাদের সমাপনী মূলধন হচ্ছে 45,000। এর মাধ্যমে আমরা দেখলাম মালিকানা সত্ত্ব আগে যা ছিল তার থেকে কমে গিয়েছে। আরেকটা মূলধন বা মালিকানা সত্ত্ব কমার কারণ হচ্ছে খরচ। যখন তুমি কোনো প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দিবে বা তুমি কোনো পণ্য ক্রয় করবে বা সেবা ক্রয় করবে, যার ফলে তোমাকে টাকা দিতে হবে, এর ফলে ব্যবসায়ের খরচ হয়, আর খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় বা কমে যায়। এইবার আমরা দেখি হিসাব সমীকরণের আরও 5টি ব্যাখ্যা আছে। যেমন মোট সম্পদ বাড়লে মোট দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন আমরা দেখি A = L + OE, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এটা থেকে আমরা দেখতে পাবো মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখন সম্পদ আমরা প্রকাশ করি A দিয়ে, দায় প্রকাশ করি L দিয়ে, আবার মালিকানা সত্ত্ব প্রকাশ করি OE দিয়ে বা শুধু E দিয়ে। এখন মোট সম্পদ বাড়লে মানে ধরো তোমার সম্পদ আছে 5,000 টাকা, এখন তোমার সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব হতে হবে 5,000 টাকা। এখন যদি তুমি নগদ আরও 2,000 টাকা আনো, তাহলে হয় তোমাকে মালিক টাকা দেবে অথবা তুমি ঋণ করবে। ঋণ করলে দায় বাড়বে 2,000 টাকা, অথবা মালিক তোমাকে দেবে 2,000 টাকা। এই কারণে বলছে প্রথম যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। যেমন আমরা দেখলাম যে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। সম্পদ বাড়ার ফলে মোট সম্পদ বাড়ার ফলে আমাদের দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছিল বা বেড়েছিল। এখন সেম বিপরীত কাজটা হবে, যেমন মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। আমাদের পূর্বেরটায় সম্পদ বেড়েছিল মানে A = L + OE, আমাদের সম্পদ 5টা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের দায় অথবা মালিকানা সত্ত্বের 5টাও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এইবার আমাদের বলছে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। দেখো এইবার আমরা আবার লিখি L + OE। এবার আমাদের সম্পদ যেহেতু কমার কথা বলছে, তাহলে দায় ও মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এ জায়গায় বলছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এটা দেখো, যেমন নগদ টাকাও সম্পদ হতে পারে, আসবাবপত্র সম্পদ, নগদ টাকাও সম্পদ, আসবাবপত্র সম্পদ। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। এখন সম্পদ হিসাব সমীকরণের একটি পার্ট, আর দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে আরেকটি পার্ট। যখন আমরা 3 নাম্বারটা কাজ করব, বলছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। তার মানে আমাদের শুধু এই সম্পত্তি পাশে কাজ হবে আর এই পাশে কোনো কাজ হবে না। যেমন ধরো যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। 5,000 টাকা নগদ হচ্ছে আমাদের সম্পদ, আসবাবপত্র বাড়বে
একটি কমবে। যেমন নগদ টাকা আসবাবপত্র ক্রয়ের ফলে আমাদের জাবেদা হয় আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে আমাদের নগদ টাকাটা চলে গিয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, পত্র বৃদ্ধি এবং নগদ হ্রাস পেয়েছে। এবার আমরা দেখি 4 নম্বরটা, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। আমাদের এই প্রথম দিনটার কাজ শেষ। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব হচ্ছে সত্ত্ব সমান সমান মূলধন যোগ আয়, বা যদি অতিরিক্ত মূলধন থাকে এটাও যোগ হবে, বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব পরিমাণের বা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র। মালিকানা সত্ত্ব সমান সমান সম্পর্ক আছে আমাদের কার সাথে? মূলধনের সাথে, বা অতিরিক্ত মূলধন যদি আনে। অতিরিক্ত মূলধন হচ্ছে বছরের মাঝামাঝি বা যে কোনো সময় যদি মালিক আবার ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা আনে, তারপরে আমাদের আয় হবে যোগ হবে আয়। যেমন মূলধনের আয় বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের টাকা বাড়বে এবং মালিকের দায়টাও, মানে মালিক দাবিটাও বাড়বে। এই কারণে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। এবং ব্যয়ের ফলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, এই কারণে মালিকানা সত্ত্বটা কমবে। আর উত্তোলন মানে মালিক যে কোনো সময় ব্যবসা হতে বছরের শুরুতে হতে পারে, মাঝামাঝি হতে পারে বা শেষে হতে পারে, যে কোনো সময় মালিক টাকাগুলো নিয়ে গেছে বা পণ্য উত্তোলন করতে পারে, তখন হবে এটা বিয়োগ। কারণ মালিক যদি আগে 10,000 টাকা দাবি করতে পারতো, এখন যদি 2,000 টাকার পণ্য নিয়ে যায়, তাহলে আমাদের মালিক পাবে 8,000 টাকা। এই যে মালিক যে টাকাটা কম পেল, এটা মালিকানা সত্ত্ব কমলো বা হ্রাস পেল। এবার আমরা দেখি মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। এখন হিসাব সমীকরণে আবার দেখি আমরা এল প্লাস ও ই। যেহেতু আমাদের বলছে মালিকানা সত্ত্ব বাড়লে, মানে মালিকানা সত্ত্ব বাড়বে এবং মোট দায় কমবে। আমাদের সম্পর্ক হচ্ছে হিসাব সমীকরণের ডান পাশে দায় এবং মালিকানা সত্ত্বের সাথে। যদি দায় কমে, যদি মালিকের পাওনা পরিশোধ করে, পাওনাদারকে পরিশোধ করা হলো, শোধ করা হলো 5,000 টাকা। মালিকের ব্যক্তিগত অর্থ থেকে। দেখো আমরা আগে এইটুকু দেখি, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে পাওনাদারকে পরিশোধ করা হলো 5,000 টাকা। মানে মালিক পাওনাদারকে পরিশোধ করছে, এই কারণে মালিকের টাকা বাড়বে 5,000 আর দায় কমবে 5,000। কারণ ধরো পাওনাদার তোমার কাছে 10,000 টাকা পেত, তুমি 5,000 টাকা পরিশোধ করছো, তাহলে তোমার কাছে পাবে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা দায় কমছে, কিন্তু মালিক পরিশোধ করার ফলে, মালিক ব্যক্তিগত অর্থ থেকে পরিশোধ করার ফলে মালিকের এই জায়গায় 5,000 টাকা বৃদ্ধি পাবে। এইবার আবার দেখি আমরা 5 নাম্বারটা, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। আবার আমরা সমীকরণে যাই। এইবারও আমাদের কাজ এই দুইটা, ডান পাশের দুইটা, দায় এবং মালিকানা সত্ত্ব। এবার আমাদের 4 নাম্বারটা ছিল মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে, আর 5 নাম্বার বলা আছে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, মানে উল্টা কাজ হবে। তারপরে দেখি আমাদের কি আছে। দেখো
আমরা যে 5টা ধাপ পড়েছিলাম এইগুলো আবার তোমাদের জন্য নিয়ে আসছি উদাহরণের সাহায্যে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। উদাহরণের সাহায্যে বোঝানোর জন্য ক নম্বরে বলা আছে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করে কে? মালিক। যেহেতু মালিক ব্যবসা শুরু করে তাহলে মালিক মানে নগদান হিসাবে 5,000 টাকা বাড়ছে, মানে নগদ টাকা আমরা ব্যবসায় নিয়ে আসছি। আর দায় হিসাবে মানে মালিকের দায় হিসাবে ব্যবসায়ে মূলধন হিসাবে 5,000 টাকা বৃদ্ধি পাবে। যেমন আমরা দেখি যে নগদ সম্পদ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং হিসাব সমীকরণের দায় এবং মালিকানা সত্ত্বের পাশে মালিকানা সত্ত্ব 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো নগদ সম্পদ হচ্ছে নগদ টাকা হচ্ছে সম্পদ, ব্যাংক টাকাও সম্পদ। কিন্তু আমরা ব্যবসা শুরুর ক্ষেত্রে শুরুতে আমরা নগদ টাকা নিয়ে আসি। মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকের টাকা মানে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পেয়েছে। এইবার দেখো 2 নম্বরে আছে ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। তুমি ধারে ক্রয় করছো মানে টাকা পরিশোধ করনি কিন্তু যন্ত্রপাতি ক্রয় করেছো। ক্রয়ের ফলে হয় ব্যয়, ব্যয়ের ফলে যেহেতু যন্ত্রপাতি ক্রয় এটা সম্পত্তি ক্রয়, সাধারণ ক্রয় হলে এটা ব্যয় হয়। যেহেতু যন্ত্রপাতি এটা আমরা অধিক দিন ব্যবহার করতে পারবো বা অধিক বছর, 1 বছরের অধিক, এই কারণে যন্ত্রপাতিটা হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ। আর ধারে ক্রয় করার ফলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এ জায়গায় দেখো মালিকানা সত্ত্ব আর সাথে কোনো সম্পর্ক নেই। ধারে ক্রয়ে 5,000 টাকা, আমাদের পাওনাদার বা দায় বৃদ্ধি করেছে 5,000 টাকা। আর যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি আমাদের সম্পদ, এই কারণে সম্পত্তি পাশে যন্ত্রপাতি নামে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সম্পদ হচ্ছে যন্ত্রপাতি এবং দায় ও পাওনাদার বৃদ্ধি পেয়েছে। আমাদের এই লেনদেনের ফলে ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, এর ফলে ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, এর ফলে আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা এবং পাওনাদার বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। আর আমরা জানি হিসাব সমীকরণের 2 পাশ টাকার অঙ্ক সমান হতে হবে। যদি ভুল করো তাহলে তোমার অঙ্ক হয়নি। এইবার আমরা দেখি 2 নাম্বার, পাওনাদারকে পরিশোধ করা হলো 3,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করছো, এটাই পাওনাদারকে কে পরিশোধ করছে? ব্যবসা বা মালিক, কিছু উল্লেখ নেই, তার মানে ব্যবসা থেকে পরিশোধ করছি। আর ব্যবসা থেকে পরিশোধ করলে আমরা নগদ টাকায় পরিশোধ করছি, এই কারণে নগদ টাকা কমেছে 3,000 টাকা এবং দায় আমাদের যা ছিল তার থেকে 3,000 টাকা কমবে। যেমন সম্পদ নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং দায় পাওনাদার হ্রাস পেয়েছে। পাওনাদার হচ্ছে দায়, পাওনাদার বা প্রদেয় হিসাব দুইটাই দায়, দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। এবার দেখি আমরা নগদে বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। নগদে বেতন পরিশোধ, বেতন নগদে পরিশোধ করছি, নগদ টাকা আমার সম্পত্তি ছিল, এই কারণে 2,000 টাকা বিয়োগ করে দিছি বা কমিয়ে দিছি। এবং যেহেতু বেতন হচ্ছে আমাদের ব্যয়, এই কারণে আমাদের সম্পর্ক হচ্ছে মূলধনের সাথে। দেখো আমরা পাওনাদারের সাথে কোনো কাজ করিনি, আমরা কাজ করেছি মূলধনের সাথে, তাহলে বেতন হচ্ছে খরচ, এই কারণে 2,000 টাকা বেতন থেকে মূলধন থেকে কমিয়ে দিতে হবে। আমরা এর ফলে দেখলাম বেতন পরিশোধ করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে 2,000 এবং মালিকানা সত্ত্ব বা মূলধন হ্রাস পেয়েছে 2,000 টাকা। তারপরে দেখি আমরা নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র সম্পদ, নগদও সম্পদ। আমরা পড়ছিলাম যে একটি সম্পদ বৃদ্ধির ফলে আরেকটি সম্পদ হ্রাস পায়, ওইটা দিয়ে আমাদের এই অঙ্কটা। দেখো নগদ আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা। আসবাবপত্র ক্রয় শুধু ক্রয় হচ্ছে ব্যয়, যেহেতু আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে সম্পদ। নগদ আমাদের নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ। যেহেতু আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র অবশ্যই বাড়বে, এই কারণে আসবাবপত্রে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা দিয়ে কেনার ফলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, এই কারণে তোমাদের 1 লক্ষ টাকা কমে গিয়েছে। তারপরে আমরা দেখি মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ। আমরা পড়েছিলাম যে মালিকানা সত্ত্ব বাড়লে দায় অথবা এক মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। দেখো মালিকানা সত্ত্ব মালিক কর্তৃক মানে মূলধন
লোকটা এসেছে এবং ব্যক্তিগতভাবে ব্যবসায়ে ঋণ পরিশোধ করছে। ব্যবসায় ঋণ করেছিল, এটা পাওনাদার হতে পারে বা ঋণ হতে পারে, যেটাই পরিশোধ করো তাহলে এর মাধ্যমে কি দায় কমবে এবং মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দেখো যে মালিকানা সত্ত্ব মালিক কর্তৃক, তাহলে মূলধনের সাথে সম্পর্ক, আমরা মূলধন 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং দায় পরিশোধ করার ফলে মানে দায়টা কমে গিয়েছে। পরিশোধ করার পর তোমার কাছে আর এই দায়টা এখন ওই পাওনাদার বা যে তোমাকে ঋণ দিয়েছিল সে আর এই টাকাটা পাবে না। বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা, তুমি বাকিতে পণ্য ক্রয় করেছ, এর ফলে কি তোমার নগদ টাকাও যায়নি আর আসবাবপত্র যন্ত্রপাতির সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? বাকিতে বা কারো নাম উল্লেখ থাকলে এটা হবে পাওনাদার। যেহেতু ক্রয়ের ফলে হয় ব্যয়ের ফলে মূলধন বা মালিকানা সত্ত্ব থেকে কমবে। দেখো আমরা আগে পড়েছিলাম মূলধন বা মালিকানা সত্ত্ব কমাতে পারে উত্তোলন, সত্ত্ব হ্রাস বা কমাতে পারে উত্তোলন এবং ব্যয়। উত্তোলন এবং ব্যয় এই দুইটার ফলে আমাদের মালিকানা সত্ত্বটা কমবে। যেহেতু ক্রয়ের ফলে আমাদের ব্যয় হয়েছে, এই কারণে আমাদের মূলধন বা মালিকানা সত্ত্বের ঘর থেকে 7,000 টাকা বিয়োগ করে দিয়েছি এবং আমাদের যেহেতু বাকিতে ক্রয় করেছি এই কারণে পাওনাদার 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকের মতো ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। আমাদের দ্বিতীয় পার্ট আসবে, এইটার পরে তোমরা এটা দেখে প্র্যাকটিস করো এবং কি তোমাদের কি প্রবলেম, কি বুঝতে পারো না, এগুলো আমাদের জানাবে, আমরা সলভ করে দিব। আসসালামু আলাইকুম।